তাই তো তাই আমাদের তো মেন আমাদের মেন পড়া হচ্ছিল ন সমাসে, সরি না কর্মনিচ। সরি কর্মনিচ। তাহলে তাহলে কর্মনিচ যে সূত্র, কর্মনিচ যে সূত্র, এই এই সূত্রটার মেন কাজ সূত্রটার কি মেন কাজ আমরা কি কি, পেলাম? আমরা কি পেলাম? কর্মনিচ যে এই সূত্র, এই সূত্রটার মেন কাজ সূত্রটার মেন কাজ কি? সমাসের নিষেধ সমাসের করা, নিষেধ করা, তাই নয় কি? তাই নয় কি? সমাস সমাস নিষেধ করা, নিষেধ করা, মানে সমাসের মানে প্রাপ্তি সমাসের নয়, প্রাপ্তি সমাসের নয়, নিষেধ সমাসের করা। নিষেধ করা। সমাস সমাস নিষেধটা করবে নিষেধটা কোথায়, করবে মানে কোন কোথায়, মানে জায়গায় কোন সমাসের জায়গায় নিষেধ হবে? সমাসের নিষেধ হবে? তখন বলছে যে তখন বলছে যেখানে যে যেখানে উভয়প্রাপ্ত কর্মণি উভয়প্রাপ্ত এই কর্মণি সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে, উভয়প্রাপ্ত উভয়প্রাপ্ত কর্মণি এই কর্মণি সূত্র এই দ্বারা সূত্র যেখানে দ্বারা যেখানে সমাস হবে, সমাস হবে, মানে যদি মানে যদি কর্মে সমাস হবে, কর্মে সমাস হবে, এই সরি কর্মে সরি ষষ্ঠী হবে, কর্মে ষষ্ঠী হবে, উভয়প্রাপ্ত কর্মণি উভয়প্রাপ্ত এই কর্মণি সূত্র এই দ্বারা সূত্র যেখানে দ্বারা ষষ্ঠী যেখানে হবে, ষষ্ঠী হবে, সেই সেই ষষ্ঠ্যান্ত পদটা ষষ্ঠীয়ন্ত পদটা সমাসবদ্ধ হতে সমাসবদ্ধ পারবে না হতে পারবে না যদি, যদি, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই সমাসবদ্ধ হতে পারবে সমাসবদ্ধ না, হতে এটা হচ্ছে পারবে না, বক্তব্য। এটা হচ্ছে বক্তব্য। দেখো বোঝা গেল দেখো হ্যাঁ কি বোঝা না? গেল হ্যাঁ কিনা? আমরা আমরা দিয়ে ইয়ে দিয়েছি, দিয়ে এই দিয়েছি, যে কি যেন এই যে বলে, কি যেন বলে, ভিডিও দিয়ে ভিডিও দিয়েছি, দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নেবে। গিয়ে দেখে নেবে। পরবর্তী পরবর্তী আমরা আমরা এবারে তেমন ষষ্ঠীতে আর কিছু নেই, তেমন কিছু নেই, সপ্তমীতে দেখবো, সপ্তমীতে সপ্তমীতে। একটা সূত্র একটা আছে সূত্র আছে যে যে সিদ্ধ শুষ্ক সিদ্ধ পক্ব শুষ্ক বন্ধৈশ্চ, পক্ব বন্ধৈশ্চ, সিদ্ধ সিদ্ধ শুষ্ক শুষ্ক পক্ব পক্ব বন্ধৈশ্চ, বন্ধৈশ্চ, সিদ্ধ সিদ্ধ শুষ্ক শুষ্ক পক্ব পক্ব বন্ধৈশ্চ, বন্ধৈশ্চ। এটা এটা সূত্রার্থ কি? সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে সূত্রার্থ হচ্ছে সিদ্ধ সিদ্ধ শুষ্ক শুষ্ক পক্ক পক্ক এবং এবং বন্ধ, বন্ধ, এই এই চারটি পদ চারটি পদ যদি যদি সপ্তমীয়ন্ত সপ্তময়ন্ত পদের পদের সঙ্গে সঙ্গে সমাসবদ্ধ হয়, সমাসবদ্ধ হয়, তখন তাকে সপ্তমী সপ্তমী তৎপুরুষ তৎপুরুষ সমাস সমাস বলে। বলে। মানে এই যে মানে চারটি এই যে পদ, চারটি পদ, সিদ্ধ সিদ্ধ শুষ্ক পক্ক শুষ্ক বন্ধ, পক্ক বন্ধ, সিদ্ধ সিদ্ধ শুষ্ক শুষ্ক পক্ক বন্ধ, পক্ক বন্ধ, এই এই চারটে পদ চারটে পদ যদি যদি কি হয় না, যদি কি হয় না, যদি সপ্তমীয়ন্ত পদের সঙ্গে সপ্তম্যন্ত সমাসবদ্ধ পদের হয়, সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন তখন কি হবে? তখন কি হবে? তখন উম, উম, তখন তখন ওই সমাসকে বলা হয় ওই সপ্তমী তৎপুরুষ সমাসকে সমাস। বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। উদাহরণ কি হবে? উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে, ধরো এরকম উদাহরণ বলা হলো হচ্ছে ধর এরকম বলা হলো যে যে সাংকাশ্যাম সাংকাশ্যাম সিদ্ধ, একটা সিদ্ধ, একটা আতপে শুষ্ক, আতপে দুটো শুষ্ক, দুটো স্থল্যাম পক্ক, হাল্যাম তিনটে পক্ক, তিনটে চক্রে বন্ধ, চক্রে বন্ধ, চক্রে বন্ধ চারটে। চক্রে বন্ধ চারটে। তা দেখো তা দেখো সাংকাশ্যাম সাংকাশ্যাম সিদ্ধ। সিদ্ধ। এখন এটা এখন সম্ভবত এটা সম্ভবত সাংকাশ্যাম মানে কি? সাংকাশ্যাম মানে কি?
সাংকাস্যম সাংকাস্যম সিদ্ধ মানে কি? সিদ্ধ মানে ধরো এরকম হতে পারে, সিদ্ধ পদের দুটো অর্থ হতে পারে। একটা ধরো যে চাল সেদ্ধ হওয়া, সেটা একটা সিদ্ধ, এটা বলতে পারো। আর কোন যোগী তিনি যদি তপস্যা করে সিদ্ধ হন, সেটা আরেকটা সিদ্ধ। কোন যোগী তিনি হয়তো তপস্যা করছেন, তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেছেন, সেটা একটা সিদ্ধ হতে পারে। সাংকাস্যম মানে কাশী, কাশী শব্দ, কাশী নদী শব্দের মতো, কাশী নদী। সাংকাস্যম নদ্যাম, নদ্যাম সপ্তমীর এক বচন, কাশ্যাম সপ্তমীর এক বচন। সাংকাস্যম মানে হচ্ছে যে কাশীতে সিদ্ধ, তিনি কাশীতে গিয়েছিলেন, সেখানে ধ্যান জপ মন্ত্র জপ করেছেন, তারপর তিনি সিদ্ধ হয়েছেন, সিদ্ধি লাভ করেছেন, এরকম অর্থ হতে পারে। এখানে কোন সূত্র দিয়ে সমাস হবে? এখানে প্রথমে সিদ্ধ শুষ্ক পক্ক বন্ধৈশ্চ, এই সূত্র দিয়ে ইতি সমাস সংজ্ঞা ততঃ প্রাতিপদিক সংজ্ঞা। ঠিক আছে। প্রাতিপদিক সংজ্ঞা, এবং প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পর এখানে অলৌকিক বিগ্রহ বাক্য কি হবে বলো তো দেখি? সাংকাস্যম সিদ্ধ, এখানে অলৌকিক বিগ্রহ বাক্য কি হবে? অলৌকিক বিগ্রহ বাক্য কি হবে? সংকাস্য আম সিদ্ধসু। সাংকাস্যম এটা সপ্তমীর এক বচন, নদী শব্দের মতো, কাশী, সাংকাশী শব্দ, কাশী। সপ্তমীর এক বচন। আম কোথায় পাচ্ছ তুমি এখানে? সাংকাশী যুক্ত ই, সিদ্ধ যুক্ত সু, এখানে ধাতু প্রাতিপদিকয়োঃ, এই সূত্র দিয়ে এখানে লোপ হয়ে যাবে। সাংকাশী সিদ্ধ হয়ে গেল। বা এটা সাংকাস্য সিদ্ধ, এখানে কি দিয়েছে, উদাহরণটা কি দিয়েছে? সাংকাস্য সিদ্ধ মানে এটা অকারান্ত শব্দ দিয়েছে, অকারান্ত শব্দ, মানে এটা এর সাংকাস্য ই, এরকম হবে, সাংকাস্য ই, কাশী শব্দ নয়, কাশ্য শব্দ, কাশ্য, সাংকাস্য, এটাই শব্দ। এখানে লোপ হয়ে গেল, লোপ হয়ে আবার এখানে একদেশ বিকৃত সিও অনন্যবৎ করে আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে, সাংকাস্য সিদ্ধ সু, এবার প্রক্রিয়া কার্যে কাশ্য সিদ্ধ, এরকম করতে হবে। সাংকাস্য সিদ্ধ। আতপ মানে হচ্ছে রোদ, আতপ মানে রোদ, শুষ্ক মানে শুকনো, শুষ্ক মানে শুকনো, মানে রোদে শুকিয়ে গেছে, এরকম অর্থ, রোদে শুকনো হয়েছে, আতপে শুষ্ক। আতপে শুষ্ক, আতপ মানে রোদ, আতপ মানে রোদ, আর শুষ্ক মানে শুকনো, মানে রোদে শুকিয়েছে। আর তাহলে এটাকে হবে আতপ শুষ্ক, একই রকম ভাবে প্রক্রিয়া হবে, আতপ শুষ্ক। স্থল্যাম পক্কঃ, স্থলি শব্দ, স্থলি মানে যাতে রান্না করা হয়, স্থলি মানে স্থলা, স্থল্যাম পক্ক, কোনো একটা ওদন বা ভাত রান্না করেছি, পাক করেছি, কোথায় পাক করেছি? স্থল্যাম, মানে যে কোনো প্রকারের রান্নার যে পাত্র, তাকে স্থলি বলা যেতে পারে, যে কোনো প্রকারের রান্নার যে পাত্র, স্থলি বলা যেতে পারে। স্থল্যাম পক্ক, স্থলিতে পাক করেছি, কি হবে? স্থলি পক্ক, স্থলি পক্কঃ। আর চক্রে বন্ধ, চক্র বন্ধ, কাউকে ধরে একটা চাকায় বাঁধা হয়েছে, কাউকে কোন একটা দোষ করেছে। আচ্ছা, গরুর গাড়ির চাকা হয় না, অনেক বড় বড় গরুর গাড়ির চাকা, সেই গরুর গাড়ির চাকাতে বাঁধা হয়েছে,
বলা হচ্ছে ও কোথায় আছে, না গরুর গাড়ির চাকাতে বাঁধা হয়েছে। তাহলে ওটা চক্রে বন্ধ, চক্রবন্ধ এরকম হলো। একটা সূত্র আছে তত্র, তত্র। এরপর এগুলো আনুষঙ্গিক সূত্র, মানে এগুলো মেন সূত্রগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে। তৎপুরুষ সমাসের যে প্রধান সূত্র সেগুলো কিন্তু হয়ে গেছে। এবার এগুলো আনুষঙ্গিক, মানে পাশাপাশি, যেগুলো এক্সট্রা আমাদের জানা হচ্ছে তৎপুরুষ থেকে। সূত্র আছে তত্র, তত্র। সূত্রার্থ কি না, সূত্রার্থ হচ্ছে তত্র এই সপ্তম্যান্তের সঙ্গে তপ্রত্যয়ান্ত পদের যদি সমাস হয় তাহলে তাকে তৎপুরুষ সমাস বলে। তত্র এই সপ্তম্যান্ত পদের সঙ্গে যদি সমাস, তপ্রত্যয়ান্ত পদের সমাস, তপ্রত্যয়ান্ত পদ। এখন তুমি বুঝবে কি করে তত্র এখানে কোন বিভক্তি আছে? তত্র এখানে কোন বিভক্তি আছে তুমি বুঝবে কি করে, তাই না? বোঝার তো উপায় নেই। তত্র এখানে কোন বিভক্তি আছে তুমি বুঝবে কি করে, বোঝার উপায় নেই। তখন বলা হচ্ছে যে তত্র এখানে কোন বিভক্তি আছে সেটা বোঝার উপায় নেই ঠিকই, কিন্তু এখানে সপ্তমী আছে। কেন সপ্তমী আছে? এখানে শব্দ হচ্ছে তৎ, তৎশব্দ, তার সঙ্গে ত্রল প্রত্যয়, ত্রল, ত্রল। এই ত্রল প্রত্যয়ের অর্থ হচ্ছে সপ্তম্যাস ত্রল। ত্রল প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে সপ্তম্যাস ত্রল। ত্রল প্রত্যয় বিধায়ক সূত্র সপ্তম্যাস ত্রল। তার মানে সপ্তমীর অর্থে ত্রল প্রত্যয় হয়, সপ্তমীর অর্থে ত্রল প্রত্যয় হয়, ত্রল। মানে সপ্তমীর যা অর্থ, ধরো বললাম যে বৃক্ষযুক্ত ই, কি হবে? বৃক্ষে, বৃক্ষযুক্ত ই বৃক্ষে। এই যে ই মানে সপ্তমী, এর কি অর্থ? সপ্তমীর কি অর্থ হয় গো? ই মানে সপ্তমী, সপ্তমীর কি অর্থ? স্থান বোঝায়। স্থান বোঝায়, ওটা ছোট বাচ্চাদের অ্যান্সার হয়ে গেল। অধিকরণ, সপ্তমীর অর্থ কি অধিকরণ, তাই তো। পঞ্চমীর অর্থ কি? পঞ্চমীর অর্থ অপাদান, অপাদান। সপ্তমীর অর্থ অধিকরণ, ঠিক আছে। তার মানে এই যে ই এর অর্থ কি? ই এর অর্থ, ই এর অর্থ কি? অধিকরণ। ইটা হচ্ছে সপ্তমী, অধিকরণ। এর যা অর্থ, ত্রল প্রত্যয়ের তাই অর্থ। তাহলে বৃক্ষে এখানে কোন বিভক্তি আছে? বৃক্ষে এটা কোন বিভক্তি যুক্ত? সপ্তমী বিভক্তি যুক্ত।
এই ইটা সপ্তমী, এই ত্রলটারও অর্থ সপ্তমী, মানে ত্রলটাও সপ্তমীর অর্থেই প্রযুক্ত হয়, সপ্তম্যাস ত্রল। তাহলে এই তদ্যুক্ত ত্রল এটা হবে তত্র। তাহলে তত্র এখানে কোন বিভক্তি আছে? সপ্তমী। সপ্তমী। তত্র হচ্ছে একটা অব্যয় পদ, তত্র একটা অব্যয় পদ, ঠিক আছে। তুমি এখানে সু করলে, সু তো আনতেই হবে তোমাকে, সু তো আনতেই হবে তোমাকে পদ করার জন্য। তাহলে সু করলে এই সুটা থাকবে না, লোপ হয়ে যাবে। তত্র এটা একটা অব্যয়, মাথায় রাখো, তত্র এটা একটা অব্যয়। অব্যয়ের পরে সু চেঞ্জ হয় না, ওই কারণে সুটা বোধহয় উঠে যাবে। কিভাবে উঠবে, কেন উঠবে, কোন সূত্র দিয়ে উঠবে তোমরা জানো, আমি করিয়েছি। তোমাদের কি করিয়েছি দেখো। কৃষ্ণস্য সমীপম, উপকৃষ্ণম। উপকৃষ্ণ। হরৌ, 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 ঠিক আছে। এটা হচ্ছে মূল ইয়েটা, সমাজটা। হরি, সু, অধি, হরি। এখানে আবার সু আসবে। এই সুটা কি হবে? এই সুয়ের কি হয়? দেখো এখনো 3 মাস ক্লাস হয়নি, সব ভুলে গেছো। এই সুয়ের কি হয় মনে আছে? অব্যয়াদাপ সুপহ, অভয়াদাস সুপ। অব্যয়াদাপ সুপহ। অব্যয়ের পরে এবং আবন্ত প্রাতিপদিকের পরে সুপের লোপ হবে। অধিহরি এটা অব্যয়ীভাব সমাস, অতএব এটা অব্যয়। অব্যয়ী ভাবস্য দিয়ে অব্যয় হয়ে গেছে। অধিহরি এটা অব্যয়, অব্যয়ী ভাবস্য সূত্র দিয়ে অব্যয় সংজ্ঞা হয়েছে, তাহলে অধিহরি অব্যয় হয়ে গেছে। আর অব্যয় হওয়ার জন্য অব্যয়াদাপ সুপহ এই সূত্র দিয়ে ওই সুয়ের কি হবে? সুয়ের লোপ হয়ে যাবে, সুয়ের লোপ হয়ে যাবে, ঠিক আছে। অব্যয়াদাপ সুপহ, অব্যয়ের পরে এবং আবন্ত প্রাতিপদিকের পরে যে সু, মানে সু নয় সুপ, তার লোপ হবে সমস্ত। অব্যয়ের পরে এবং আবন্ত প্রাতিপদিকের পরে বিদ্যমান যে সুপ, তার লোপ হবে। তাহলে এখানে অধিহরিটা কি? অব্যয়, সেই জন্য তার সুয়ের লোপ হয়ে যাবে, যে শুধু থাকবে অধিহরি, এরকমই থেকে যাবে, এটাই থাকবে, এটাই মূল রূপ। তেমনি এই যে এখানে সপ্তম্যাস ত্রল, এটাও তো অব্যয়, এটা অব্যয় না? তত্র এটা অব্যয়। তাহলে অব্যয়ের পরে বিহিত সুপ কি হবে? লোপ হয়ে যাবে। অভয়াদাস সুপ এই সূত্রানুসারে দিয়ে লোপ হয়ে গেল তত্র। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে কি, এখানে কোন বিভক্তি আছে? বা আমার এখানে সু, সু দেওয়া ঠিক হয়নি, সুটা হবে না, এখানে ই হবে, ই হবে, অধিকরণ হবে, ঠিক আছে। ই হবে, কেন হবে? কারণ এটা তো অধিকরণের দ্যোতক, তত্র মানে আছে, ওই কারণে। এই যে ত্রল, ত্রলের অর্থ অধিকরণ, ত্রলের অর্থ অধিকরণ। অধিকরণে কোন বিভক্তি হয়? সপ্তমী হয়। তার মানে ওখানে ই করতে হবে, এখানে ই করতে হবে। ইটাও একটা সুপ, তাই লোপ হয়ে যাবে তত্র। তাই দেখো কি বলছে যে তত্র এই সপ্তম্যন্তের সঙ্গে তপ্রত্যন্ত পদের যদি সমাস হয় তাহলে তাকে তৎপুরুষ সমাস বলে। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে
এই তার কালকে আচ্ছা এখনো ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে হ্যালো, আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হুম, তাহলে কি হলো? তাহলে কি হলো? উদাহরণ কি? তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তত্র তত্র ভুক্তম, ভুক্তম, তত্র ভুক্তম। তত্র ভুক্তম। দেখো দেখো, এই যে ভুক্তম, এই যে ভুক্তম, এটা এটা ভুক্তম এটা কোন ভুক্তম এটা কোন প্রত্যয়ান্ত পদ গো? প্রত্যয়ান্ত পদ গো? ভুক্তম কোন প্রত্যয়ান্ত ভুক্তম পদ? কোন প্রত্যয়ান্ত পদ? ভুক্তম এখানে কোন, ভুক্তম এখানে কোন, মানে কোন প্রত্যয় মানে আছে? কোন ভুক্তম প্রত্যয় এখানে আছে ভুক্তম এখানে? লুট, লুট প্রত্যয়। লুট প্রত্যয়। লুট প্রত্যয়। গম ধাতুর সঙ্গে গম ত ধাতুর সঙ্গে ত প্রত্যয় প্রত্যয় করলে করলে কি হবে? গত হবে না? হ্যাঁ হ্যাঁ। এই যে গম ধাতুর এই যে গম তুমুন ধাতুর প্রত্যয়। গম যুক্ত ত গম যুক্ত ত কি হবে? কি হবে? গত। গত হবে। ধরে বলা হলো যে যে সেব সেব ত কি যোগ হবে? ত কি হবে? সেবিত। 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 ধরে বলা হলো পঠ যোগ ত পঠ কি হবে? যোগ ত কি হবে? পঠিত। পঠিত। এখানে হচ্ছে ভুজ যোগ কি হবে? ত কি হবে? ভুক্ত। ভুক্তম। ভুজ যোগ ত ভুজ যোগ ত ভুক্ত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো যে আমার মূল বক্তব্য হচ্ছে যে ত প্রত্যয়ান্ত পদের সঙ্গে সমাস হবে। ত প্রত্যয়ান্ত পদ কোনটা? ভুক্ত। তার সঙ্গে সমাসবদ্ধ যদি তত্র এই পদের সমাস হয়। তত্র তত্র এই পদের যদি সমাস হয়। ত প্রত্যয়ান্ত পদ, ত প্রত্যয়ান্ত পদ ভুক্ত। আর তার সঙ্গে যদি সপ্তম্যন্ত তত্র এই পদের সমাস হয়। তত্র, তাহলে তার কি হবে? সেখানে এই এই সপ্তমী তৎপুরুষ সমাস হবে। কি বললাম? তত্র এই সপ্তম্যন্ত পদের পদের সঙ্গে যদি কোনো ত প্রত্যয়ান্ত পদের সমাস হয়, তাহলে সেখানে কি হবে? এই সপ্তমী তৎপুরুষ সমাস হবে। এখানে যদি ইয়ে করা হয় তাহলে কি হবে? তত্র তত্র ভুক্তম এরকম সমাস হয়ে যাবে। তত্র ভুক্তম তত্র ভুক্তম, তত্র ভুক্তম এরকম হবে। ঠিক আছে, এরপরে আমরা কিছু নতুন পড়ব। এরকম ধরে বলা হলো তত্র গতম, তত্র গতম, তত্র পঠিতম, তত্র পঠিতম এরকম। ঠিক আছে, সূত্র কি বলছে? সংখ্যা পূর্ব দিগুহু, সংখ্যা পূর্ব দিগুহু। সংখ্যা পূর্ব দিগুহু। দেখো
দেখো সংখ্যাপূর্ব সংখ্যাপূর্ব দিগুঃ এর যে অর্থ সূত্রার্থ যে সকল তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলির মধ্যে পূর্ব পদটি সংখ্যাবাচক হয় তাকে দ্বিগু সমাস বলে। যে সকল তৎপুরুষ সমাসে সমস্যমান পদগুলির মধ্যে, সমস্যমান পদ মানে ওই যে বিগ্রহ বাক্যে যে পদগুলো থাকে, বিগ্রহ বাক্যে যে পদগুলো থাকে সেগুলোকে বলা হয় সমস্যমান পদ। ওই যে সমস্যমান পদগুলো থাকে, ওই সমস্যমান পদগুলির মধ্যে যেটা সংখ্যাবাচক পদ, যদি পূর্ব পদটা যদি সংখ্যাবাচক পদ হয়, পূর্ব পদটা যদি সংখ্যাবাচক হয়, তখন সেই সমাসকে বলা হবে কি? সেই সমাসকে বলা হবে দ্বিগু সমাস। আচ্ছা, বোঝা গেল কি না বোঝা গেল না? হ্যাঁ স্যার। এখন আরেকটা সূত্র আছে, যে পরবর্তী সূত্র, এটা উদাহরণ দিচ্ছি পরে, যে দিগু রেক বচনম, দিগু রেক বচনম মানে সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে দ্বিগু সমাস দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটি সর্বদাই একবচনে হবে এবং সেটা সমাহার দ্বিগু বলে প্রসিদ্ধ হবে এবং সমাসবদ্ধ পদটি ক্লিবলিঙ্গে হবে। দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটি সর্বদা একবচনে হবে। দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটি সর্বদা একবচনে হবে। আর ওই যে সমাসবদ্ধ পদটা, সেটা কি হবে? সেটা সমাহার দ্বিগু মানে সমাহার দ্বিগু হবে। ঠিক আছে, মানে তার বিগ্রহ বাক্যটা গঠন হবে সমাহার এরকম, যে পঞ্চানাম বটানাম সমাহারঃ পঞ্চবটম, এরকম। পঞ্চানাম গবানাম সমাহারঃ বা পঞ্চানাম গবাম সমাহারঃ পঞ্চগবম, এরকম হয় এবং সেটা ক্লিবলিঙ্গে হবে। উদাহরণ দেখি। উদাহরণ কি দিচ্ছে? উদাহরণ পঞ্চানাম গবাম সমাহারঃ, উদাহরণ দিচ্ছে। পঞ্চানাম গবাম সমাহারঃ।
তাহলে দেখো এখানে যে সমস্যমান পদটা আছে, পঞ্চানাম গবাম সমাহারঃ, এখানে যে সমস্যমান পদগুলো আছে, সমস্যমান পদ কি কি এখানে? এখানে সমস্যমান পদ কি কি? একটা পঞ্চ আর একটা গব, গব, একটা পঞ্চ আর একটা গব, দুটো সমস্যমান পদ। আর সমস্যমান পদগুলির মধ্যে পূর্ব পদ যেটা, সেটা সংখ্যাবাচক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যেটা পূর্ব পদ সেটা সংখ্যাবাচক পদ। তাহলে সংখ্যাবাচক পদ মানেই সেটা আমরা অলরেডি ওই সংখ্যা পূর্ব দিগুহু এই সূত্র দিয়ে দিগু সমাসের আন্ডারে চলে গেল। পূর্বের যে মানে সমস্যমান যে পদ, সেই সমস্যমান পদগুলির মধ্যে যে পূর্বের পদটা, সেটা যেহেতু সংখ্যাবাচক শব্দ, সেই জন্য সংখ্যা পূর্ব দিগুহু এই সূত্র দিয়ে দিগু সমাসের ক্যাটাগরিতে প্রবেশ করলো। এবং পরবর্তী যখন আমরা বিগ্রহ টিগ্রহ করব, লৌকিক বিগ্রহ অলৌকিক বিগ্রহ করে যখন সমাসবদ্ধ রূপটা পাবো, ধরো এটা তো লৌকিক বিগ্রহ, এখানে সংখ্যা পূর্ব দিগুহু করে দিগু সমাস হয়ে গেল, তারপর প্রাতিপদিক সংজ্ঞা হয়ে গেল, তারপরে পঞ্চ আম গো আম অলৌকিক বিগ্রহ, এখানে সুপো ধাতু প্রাতিপদিকয়োঃ, এখানে সব লোপ হয়ে যাবে, পঞ্চ গৌ এরকম হবে। এখানে কোন একটা প্রক্রিয়া করে গৌ নয় গো হবে, গো পঞ্চ গো হবে, গো হবে। এখানে দেখো এখানে পঞ্চ গো হলো, তো এখানে সু আসবে আবার, এখানে সু আসবে মানে একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে প্রাতিপদিক সংজ্ঞা হবে, যে পঞ্চ গো সু এলো। এটা যেহেতু আমাদের বলেই দিয়েছে ওই দ্বিগুরে একবচনম, দ্বিগুরে একবচনম এই সূত্রতে দেখো বলেই দিয়েছে সমস্ত পদটা একবচনে হবে, সমাসবদ্ধ পদটা একবচনে হবে, একবচনে হওয়ার পরে সেটা ক্লিবলিঙ্গে হবে, সমাহার দ্বন্দ্ব হবে। আমি এখানে একবচন প্রয়োগ করেছি, সুটা একবচন প্রয়োগ করেছি, সু প্রয়োগ করেছি। এখানে সম্ভবত পরবর্তী একটা সূত্র আছে সমর নপুংসকাত, বা দেখে নিচ্ছি সমর নপুংসকাত বা অতম বলে কোন সূত্র আছে একটা, আমার পাবো যা, ওই সূত্র দিয়ে ওই সুয়ের স্থানে অম আদেশ হয়ে যাবে। না, এটা সমর নপুংসকতা নয়, অতম সম্ভবত। না, অতম দিয়েও হবে না, এটা অন্য কোনো সূত্র দিয়ে হয়তো হবে, ঠিক আছে, এটা অন্য কোনো সূত্রতে হবে, দেখতে হবে। মোট কথা এখানে অম এসে যে পঞ্চগব হবে, ঠিক আছে, পঞ্চগব গবম হবে, এবং এই প্রক্রিয়া দেখতে হবে একটু কোন সূত্র দিয়ে হচ্ছে। পঞ্চগবম হলো, দেখো পঞ্চগবম হওয়া মানে কি, এটা দেখো পাঁচটা গরু, ভেবে দেখো পাঁচটা গরু, পাঁচটা গরু মানে এখানে বহু বচন হওয়ার কথা ছিল, পাঁচটা গরু মানে বহু বচন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হলো কি, সুটা কোন বচনে, এক বচন দ্বিবচন বহু বচন, সু কোন বচনে আছে,
এক বচনে এক বচনে। এক বচনে। তাই দেখো ওখানে বলাই হয়েছে যে সমাসবদ্ধ পদরা বচনেই সর্বদা এক এবং বচনেই সেটা হবে ক্লিবলিঙ্গে এবং হবে। সেটা ক্লিবলিঙ্গে হবে। এখানে 5টা গরু ছিল, 5টা গরু ছিল, 5টা গরুর সমাহার। 5টা গরুর সমাহার। এরকম বললে পঞ্চ গাবহ গাবহ যশ করা যশ করা যশ উচিত ছিল, যশ যশ বিভক্তি করা যশ উচিত ছিল, বিভক্তি কিন্তু করা যশ উচিত ছিল বিভক্তি কিন্তু করেনি। যশ বিভক্তি করেনি। এখানে এক বচন হবে, এখানে সে এক বচন হবে, সে এক বচনে এই প্রয়োগ প্রক্রিয়া করছে। দেখে এই বলবো পরের প্রক্রিয়া দিন। দেখে বলবো পরের দিন, দেখা হয়নি। দেখা হয়নি। এইরকম ভাবে আরো যেগুলো হবে সেগুলো এইভাবেই হবে, ঠিক আছে। পঞ্চগবম, পঞ্চগবম। দেখো দেখো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে উপমানানি উপমানানি সামান্য বচনৈঃ। উপমানানি সামান্য বচনৈঃ সূত্র। উপমানানি সামান্য বচনৈঃ। এর অর্থ কি? এর অর্থ কি? উপমান এবং এখানে উপমান এবং উপমেয় এই জ্ঞানটা থাকতে হবে, ঠিক আছে। উপমান কাকে বলে? এটা আমরা সাহিত্যে যে অলংকার, সে অলংকার পড়তে গিয়ে আমরা পড়েছি উপমান কাকে বলে। উপমান কাকে বলে? যার সঙ্গে তুলনা করা হয় ওটাকে বলে উপমান। যার যেটা সঙ্গে তুলনা করা ওটাকে উপমিতি। উপমিতি নয়, উপমেয়। উপমেয়, হ্যাঁ। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হয় কি? উপমান। যার সঙ্গে তুলনা করা হয়, যেমন চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ। এখানে কোনটা উপমান কোনটা উপমেয়? চাঁদের মতো মুখ কোনটা উপমান কোনটা উপমেয়? চাঁদটা উপমান আর মুখটা হচ্ছে উপমেয়, একদম। এখন এর অর্থ হচ্ছে খুব সহজ যে সামান্যবাচক শব্দের সঙ্গে যদি উপমানবাচক শব্দের সমাস হয় তাহলে তাকে উপমান কর্মধারায় সমাস বলে। কি বলে? উপমান কর্মধারায় সমাস।
সামান্যবাচক শব্দের সঙ্গে যদি উপমানবাচক শব্দের সমাস হয়। ঠিক আছে, ঠিক আছে। এখন ধরো বলা হলো সামান্যবাচক শব্দ কোনটা, এটা তাহলে জানতে হবে। সামান্যবাচক শব্দ কোনটা, এটা জানা দরকার, না হলে হবে না। সামান্যবাচক শব্দ মানে হচ্ছে যে বৈশিষ্ট্যটা বা যে গুণটা উভয়ের মধ্যেই থাকে, উপমানের মধ্যেও থাকে, উপমেয়ের মধ্যেও থাকে। সামান্যবাচক শব্দ যে বৈশিষ্ট্য বা গুণ উভয়ের মধ্যেই বিদ্যমান, অর্থাৎ উপমানের মধ্যেও থাকে, আবার উপমেয়ের মধ্যেও থাকে, তাকে বলে সামান্যবাচক শব্দ। যেমন চন্দ্র ইব সুন্দরম মুখম। এখানে বলতো কোনটা সামান্যবাচক শব্দ? সামান্যবাচক শব্দ কোনটা এখানে? সুন্দরম। কেন সুন্দরমটা সামান্যবাচক শব্দ? কারণ চন্দ্রের মধ্যে আছে, মুখের মধ্যেও আছে, মুখের মধ্যেও আছে, এটা সামান্যবাচক শব্দ। এই যে সামান্যবাচক শব্দ, এটা যদি উপমানের সঙ্গে সমাস হয়, উপমানবাচক শব্দ কোনটা এখানে? চন্দ্র। তাহলে সমস্যমান পদ কোন দুটো? বাদ দিলাম চন্দ্র ইব সুন্দরম, বাস এটা দাঁড়িয়ে গেল। দেখো চন্দ্র ইব সুন্দরম, উপমান চন্দ্র সামান্যবাচক শব্দ সুন্দরম, উপমান চন্দ্র সামান্যবাচক শব্দ সুন্দরম। তাহলে চন্দ্র ইব সুন্দরম কি হবে? সন্ধি করলে এই সমাস করলে চন্দ্র সুন্দরম। চন্দ্র ইব সুন্দরম, এখানে সমাস হবে কোন সূত্র দিয়ে? উপমানানি সামান্য বচনৈহি, এই সূত্র দিয়ে উপমানানি সামান্য বচনৈহি। চন্দ্র সুন্দরম, এখানে চন্দ্র সু, ওই সূত্র সমাস সংজ্ঞা হলো, ঠিক তারপরেই কৃত্যুদ্ধৃত সমাসাস্য প্রাতিপদিক সংজ্ঞা হবে চন্দ্র সু সুন্দর সু। এখানে সুপো ধাতু প্রাতিপদী কয়হ দিয়ে লোপ হয়ে যাবে, চন্দ্র সুন্দর। একদেশ বিকৃতস্য অনন্যবদ্যি, আবার এখানে চন্দ্র সুন্দর। যদি মুখ হয় মুখের বিশেষণ, তাহলে চন্দ্র সুন্দরম মুখম। ঠিক আছে। যদি অন্য কিছু হয় তাহলে মানে যেমন এটা হয়ে গেল বিশেষণ, চন্দ্র সুন্দরম এটা হয়ে গেল বিশেষণ। এবার বিশেষ্যটা যে লিঙ্গে হবে, বিশেষণটাও সেই লিঙ্গে হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? ধরো বলা হলো যে ঘন ইব শ্যামহ। উদাহরণ 2, ঘন ইব শ্যামহ। ঘন মানে কি? ঘন শব্দের অর্থ কি? মেঘ, কালো মেঘ। মেঘ, তাহলে মেঘ। তাহলে ঘন ইব শ্যামহ, এখানে উপমান কোনটা, উপমেয় কোনটা? কৃষ্ণ হলো উপমেয়, আর শ্যাম উপমেয়। কি বলে? ঘনটা উপমান আর শ্যামটা হচ্ছে উপমেয়। শ্যামটা কেন উপমেয় হবে?
শ্যামটা মানে কৃষ্ণও কালো মেঘও কালো। তখন বলছে যে কৃষ্ণ কিরকম কালো, মেঘের মতো কালো। মেঘের মতো কালো, তাহলে এখানে উপমেয় কৃষ্ণ, ঘন মেঘ, এটা হচ্ছে উপমান। তাহলে মেঘের মধ্যে এবং কৃষ্ণের মধ্যে কোন ধর্মটা আছে? শ্যামত্ব ধর্ম আছে। কি বললাম বোঝা গেল? কৃষ্ণ এবং মেঘের মধ্যে কোন ধর্ম আছে? শ্যামত্ব ধর্ম। তাহলে শ্যামটা কি? উপমেয়। শ্যামটা কি উপমেয় হয়? সামান্য বচন, একদম সামান্য বচন। তাহলে উপমানবাচক শব্দ মেঘ বা ঘন, তার সঙ্গে সমাস হবে সামান্য বচন যে শ্যাম। তাহলে কি হবে? ঘনশ্যাম। এখানে সেই ঘন ইব শ্যাম, এখানে সুয়েলো শ্যামসু, ধাতু প্রাতি পদি কয়হ দিয়ে লোপ হয়ে যাবে, ঘন শ্যাম। আবার এখানে একদেশ বিকৃতস্য বৎ করে ঘনশ্যাম সু। এরপরে এই যে সু হলো, এখানে এটা পুংলিঙ্গে হবে, ঠিক আছে? পুংলিঙ্গ হয়ে ঘনশ্যাম। কেন ঘনশ্যাম পুংলিঙ্গ হলো? কারণ এটা কৃষ্ণকে বোঝাচ্ছে। বিশেষণটা হচ্ছে কৃষ্ণের। কৃষ্ণ ঘনশ্যাম। ঘনশ্যাম পদের অর্থ কি হলো তাহলে? ঘনশ্যাম পদের অর্থ কি হলো? কৃষ্ণ কেন? এটাকে তুমি ভাবো, এটা তুমি বিগ্রহ বাক্যটা হবে। বিগ্রহ বাক্যের অর্থ কি? ঘন ইব শ্যাম মানে কি? মানে কালো মেঘের মতো, মেঘ আর কি, কালো মেঘ। ঘন মানে কি? মেঘ। ইব মানে কি? মতো। শ্যাম মানে শ্যাম বর্ণ আর কি, মানে কালো। কালো। এবার তিনটেকে জোড়ো। মেঘের মতো কালো। কালো। তাহলে ওই যে বিগ্রহ বাক্যের যে অর্থ, সেটাই তো সমাসে থাকবে। তাহলে ঘনশ্যাম মানে কি? তাহলে ঘনশ্যাম মানে কি? মেঘের মতো কালো। মেঘের মতো কালো। কে? কৃষ্ণ। কৃষ্ণ মেঘের মতো কালো। ঘনশ্যাম কৃষ্ণ। মেঘের মতো কালো কৃষ্ণ। দেখো বোঝা গেল ব্যাপারটা? এরকম তুমি যা খুশি করতে পারো। তুমি ধরো বলা হলো যে ধরো একটা বিশাল লম্বা কেউ। আমরা যখন বেদ বিদ্যালয়ে পড়তাম, মানে মিশনে 9, 10, 11, 12 ওখানে পড়েছি। প্রত্যেকদিন সকালে মন্দির প্রণাম করতে আসতাম। মানে আমাদের স্কুলটা একটু দূরে, 500 মিটার দূরে। আর মঠের যে মন্দির, মেন মন্দির, ওইখান থেকে 500 মিটার দূরে। প্রত্যেকদিন প্রণাম করতে আসতে হতো। ওইখানে একটা ভদ্রলোক আর তার মেয়ে সম্ভবত হাঁটতে যেতেন প্রত্যেকদিন। আমরা ওনাকে ক্রস করতাম প্রত্যেকদিন, প্রায় অধিকাংশ দিনই ক্রস করতাম। মানে আমার জীবনে দেখো অত লম্বা মানুষ ওই মেয়েটা এবং ওই ওর বাবা। মানে আমরাও ধরো লম্বা আছি 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি লম্বা আছি। ওনাকে মানে মাথা উঁচু করে দেখতে হতো। মানে আমরা যদি হাতটা পুরো তুলে দিই, আমাদের হাত, সে হাতেও ওনার মাথা লাগাল পাবো না। আর্য টাইপের ছিল। এই ফর্সা, ওনার মেয়েও সেম, উনিও সেম, এত লম্বা ছিল। ধর এরকম বলা হলো, ঠিক আছে? এটা বলছি। উদাহরণ 3। পর্বত ইব উন্নত সামথিং, ঠিক আছে? একটা নাম দিলাম গোপাল। ব্যক্তির নাম গোপাল। তাহলে এখানে কোনটা উপমান, কোনটা উপমেয়, কোনটা সামান্য ধর্ম? আমাকে বলে বোঝাও। পর্বত হচ্ছে উপমান, 26-এ পাস করো। তারপরে উন্নত হচ্ছে সামান্য বচন, আর গোপাল হচ্ছে উপমেয়। তাহলে বোঝাই গেল এখানে একবারে। তাহলে পর্বত ইব উন্নত, এখানে উপমানানি সামান্য বচনৈহি, এখানে সমাস হলো সমাসত্বাৎ
প্রাতিপদিক সংজ্ঞা হয়ে হয়ে পর্বত পর্বত সু উন্নত সু হয়ে সুপধাতু সুপধাতু কয় দিয়ে সব লোপ হয়ে গেল পর্বত উন্নত। আবার একদেশ বিকৃতস্য অনন্যবৎ করে এখানে আবার একটা ইয়ে হয়ে যাবে, সন্ধি হয়ে যাবে। পর্বত উন্নত, এখানে আদগুণ দিয়ে সন্ধি হয়ে যাবে, যে পর্বতোন্নত এরকম হয়ে যাবে, তাও সু আসবে। প্রক্রিয়া কার্যে কি হবে? যেহেতু গোপাল আছে বিশেষ্য গোপাল, এটা এই যে সমাসবদ্ধ পদটা পাবো সেটা কোন লিঙ্গে হবে? ক্লিবলিঙ্গে নাকি স্ত্রীলিঙ্গে নাকি পুংলিঙ্গে? কোন লিঙ্গে হবে? পুংলিঙ্গে। গোপাল আছে। পর্বতোন্নতঃ গোপালঃ। তাহলে এর মানে কি হলো? পর্বতোন্নতঃ গোপালঃ মানে কি হলো? গোপাল পর্বতের মতো উঁচু, মানে লম্বা। লম্বা। গোপাল পর্বতের মতো উঁচু বা লম্বা। দেখো এবারে বোঝা গেল, এটা সহজ করে বোঝা গেল এটা।